আমরা পরম করুণাময় আল্লাহর পবিত্র নামে শুরু করছি। আমরা তাঁরই প্রশংসা করি, তাঁরই মহিমা ঘোষণা করি, ঠিক যেভাবে তিনি প্রশংসিত ও মহিমান্বিত হতে চেয়েছেন। আমরা তার সকল সম্মানিত রাসূলদের ওপর শান্তি ও রহমত কামনা করি, যার মধ্যে সবার শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর্ভুক্ত। আজ 1448 হিজরির রজব মাসের প্রথম দিনে আমার নিজ দ্বীপ ত্রিনিদাদের সান ফার্নান্ডো শহরের জামে মসজিদ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আর সেই সাথে দিচ্ছি এক অত্যন্ত আশ্চর্যজনক খবর। খবরটি হল, সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক এখন 2025 সালের পারস্পরিক নিরাপত্তা চুক্তিটিকে আরও প্রসারিত করে এতে তুরস্ককেও যুক্ত করেছে। মাত্র এক সপ্তাহ আগে পবিত্র মক্কায় এটি স্বাক্ষরিত হয়েছে, আর এটি চারিদিকে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। প্রচুর আলোচনা হচ্ছে, আর অনেকেই অনুরোধ করেছেন এ বিষয়ে আমার মতামত তুলে ধরার জন্য। দেখুন, আমার প্রথম কথা হল, ইসলামিক বিশ্বের রাজনীতিটা এমনই এক অদ্ভুত বিষয় যেখানে সরকার চাইলেই কোনো চুক্তিতে সই করতে পারে, আর জনগণের সাথে পরামর্শ করার কোনো বাধ্যবাধকতাই নেই। না, আমেরিকাতে কিন্তু বিষয়টা আলাদা। কিন্তু ইসলামিক বিশ্বে সরকার একটি নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর করে ফেলতে পারে, অথচ সাধারণ মানুষের মতামত নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটি স্রেফ তিনটি সরকারের মধ্যকার একটি চুক্তি: সৌদি আরব সরকার, পাকিস্তান সরকার এবং তুরস্ক সরকার। এর মানে কিন্তু এই নয় যে এতে পাকিস্তানের জনগণ, তুরস্কের জনগণ বা সৌদি আরবের সাধারণ মানুষের সম্মতি রয়েছে। একদমই নয়। জোর দিয়ে বলছি, বর্তমানে ইসলামিক বিশ্ব যেভাবে চলছে সেখানে শুরা বা পরামর্শ বলতে আসলে কিছুই নেই। অথচ আল্লাহ তাআলা কুরআনের 2টি আয়াতে স্পষ্টভাবে বলেছেন যে আমাদের সমস্ত কাজ পারস্পরিক পরামর্শের ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত। আপনাকে জনগণের সাথে পরামর্শ করতে হবে। কিন্তু পাকিস্তানে এমন একটি সরকার রয়েছে যারা সব সময় পশ্চিমা বিশ্ব আর আমেরিকার সাথে হাত মিলিয়ে চলেছে। আর এই পশ্চিমা বিশ্বই তো ইসরায়েলকে তৈরি করেছে, তাই না? পশ্চিমা বিশ্বই ইসরায়েলকে সমর্থন জুগিয়েছে, তাদের রক্ষা করেছে। আমেরিকা হলো গোটা বিশ্বে ইসরায়েলের সবচেয়ে বড় রক্ষক এবং সমর্থক। তাই আপনাকে নিতান্তই বোকা হতে হবে যদি আপনি মনে করেন যে আপনি আমেরিকার সমর্থক হয়েও ইসরায়েলের সমর্থক নন। আপনি যেভাবেই কথা ঘোরানোর চেষ্টা করুন না কেন, যেভাবেই যুক্তি দিন না কেন, একবার আপনি ওই পক্ষে চলে যাওয়া মানে আপনি ইসরায়েলের পক্ষেই আছেন। সুতরাং পাকিস্তানের সরকার আমেরিকার সাথে তাদের সম্পর্কের কারণেই মূলত ইসরায়েলের পক্ষে রয়েছে। কিন্তু পাকিস্তানের সাধারণ মানুষ, তারা কিন্তু আমেরিকার প্রতি ভীষণ ক্ষুব্ধ। ঠিক এই কারণেই তো তারা ইমরান খানকে এতটা জনপ্রিয় করে তুলেছিলেন, যখন তিনি বুক ফুলিয়ে বলেছিলেন যে পাকিস্তান আর আমেরিকার হয়ে আমেরিকার কোনো সংঘাতে জড়াবে না, এবং যখন তিনি বলেছিলেন আফগানিস্তান দাসত্বের শৃঙ্খল ভেঙেছে। ঠিক এই কারণেই তো তারা তাকে কারাগারে বন্দী করে রেখেছে। পাকিস্তানে যা ঘটছে, সৌদি আরবেও ঠিক একই অবস্থা। সৌদি আরবের সরকার বলতে গেলে ইসরায়েলের একটি ঘনিষ্ঠ সহযোগী, কিন্তু সৌদি আরবের সাধারণ জনগণ, তারা ইসরায়েলের প্রতি ঘোর অসন্তুষ্ট। তুরস্কের ক্ষেত্রেও একই কথা খাটে। তুরস্কের সরকার দীর্ঘকাল ধরে ন্যাটোর মানুষ, কিন্তু তুরস্কের সাধারণ মানুষ ন্যাটোতে মোটেও চায় না। সুতরাং মক্কায় হওয়া এই চুক্তিটি হল মূলত তিনটি সরকারের মধ্যকার একটি পারস্পরিক নিরাপত্তা চুক্তি, যার মানে এই নয় যে এতে জনগণের বিন্দুমাত্র সম্মতি রয়েছে। এই কথাগুলো পরিষ্কার করার পর এখন আমরা একটা বড় প্রশ্ন করতে পারি। কণ্ঠে রহস্য এনে বলছি, গত বছর পাকিস্তানের সাথে আর এখন পাকিস্তান ও তুরস্কের সাথে মিলে এই নিরাপত্তা চুক্তি করার পেছনে আসলে ইন্ধন জুগিয়েছে কে প্ররোচিত করেছে? আমার উত্তর হল, এটি মূলত সৌদি আরবের ভেতরের একটি গভীর নিরাপত্তাহীনতা থেকে তৈরি হয়েছে। হ্যাঁ, নিজেদের নিরাপত্তাহীনতার আশঙ্কা। এ কারণেই তাদের আরও নিরাপত্তার প্রয়োজন ছিল, আর ঠিক সে কারণেই তারা পাকিস্তানের দিকে ঝুঁকেছে, তুরস্কের দিকে ঝুঁকেছে। এটি হলো আমার প্রথম ধারণা। কিন্তু একটু ভাবুন তো, সৌদি আরবের নিরাপত্তাহীনতাটা আসলে কোথা থেকে আসছে? ইসরায়েল থেকে? না, ইসরায়েল মোটেও সৌদি আরবের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না। তাহলে সৌদি আরবের সাথে কে বিরোধে জড়াবে? উত্তর কেবল 2টি: ইয়েমেনের হুতি এবং ইরান। আর ইরান তো সাত করে সৌদি আরবের সাথে বিরোধে জড়াচ্ছে না। তারা এটা করছে ওই আমেরিকান ঘাঁটিগুলোর কারণে, যা সৌদি আরবের মাটিতে অবস্থিত, আর যেগুলোকে ব্যবহার করে আমেরিকা ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে। তাই ইরানের সম্পূর্ণ অধিকার রয়েছে এর প্রতিক্রিয়া জানানোর। যখন সৌদিরা আমেরিকানদের নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দিচ্ছে, যেখান থেকে ইরানের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে, তখন তো ইরান পাল্টা জবাব দেবেই।
তাই সৌদি আরবের জন্য নিরাপত্তাহীনতার জায়গা হলো হুথি এবং ইরান। আর মনে হচ্ছে সৌদি আরব আশা করছে যে যদি এই 3 দেশের যে কোনো একটির ওপর চাপ আসে, তবে বাকি দুটি দেশ সেটিকে নিজেদের ওপর আসা চাপ হিসেবেই দেখবে। কিন্তু এর মানে কি এই যে আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেয় আর ইরান যদি বাধ্য হয়ে সৌদি আরবে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা জবাব দেয়, তখন সৌদিরা পাকিস্তান বা তুরস্কের বাহিনীকে ইরানের বিরুদ্ধে বড় কোনো সংঘাতে টেনে আনতে পারবে? আপনারা কল্পনার জগতে বাস করছেন। পাকিস্তান কখনোই ইরানের বিরুদ্ধে কোনো সংঘাতে জড়াবে না, তুরস্কও যাবে না। তাই এটা স্রেফ একটা কল্পনার জগৎ, নিছকই একটা প্রচারণার কৌশল। এর কেবল প্রচারণার দিক থেকেই মূল্য আছে। হুথিদের ক্ষেত্রেও ঠিক একই কথা। শুধুমাত্র যদি ইসরায়েল কখনো সৌদি আরবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়, তবেই সেটা হবে ভিন্ন বিষয়। তখন যদি পাকিস্তান ও তুরস্ককে সৌদি আরবের প্রতিরক্ষায় ডাকা হয়, তবেই কেবল এই চুক্তির প্রচারণার চেয়ে একটু বেশি কোনো মূল্য থাকবে। সুতরাং মক্কা চুক্তির বিষয়ে আমার কথা হলো, এটি সরকারগুলোর মধ্যে হয়েছে, জনগণের মধ্যে নয়। আর ইরান বা হুথিদের দিক থেকে সৌদি আরব যে নিরাপত্তাহীনতা অনুভব করছে, সেই ক্ষেত্রে এই চুক্তি সৌদিদের খুব একটা কাজে আসবে না। বড়জোর পাকিস্তান বা তুরস্ক আপনাকে কিছু সরঞ্জাম দিয়ে বা কয়েকজন টেকনিশিয়ান পাঠিয়ে সাহায্য করতে পারে, এর চেয়ে বেশি কিচ্ছু না। তাই এটি এমন কোনো চুক্তি নয় যার বাস্তব কোনো প্রয়োগ আছে। এবার আমি চাই আপনারা অন্য একটি বিষয় নিয়ে একটু চিন্তা করুন। কুরআন আমাদের সবসময় সোজা কথা বলতে এবং সহজ সরলভাবে কাজ করতে নির্দেশ দিয়েছে। ইসলামে রাজনীতি আর কূটনীতি সবসময় নীতি আর সততার ওপর দাঁড়িয়ে থাকে, অথচ এটি সততার চেয়ে বরং সুবিধাবাদের ওপর দাঁড়িয়ে থাকা একটা চুক্তি বলে মনে হচ্ছে। তারা প্রত্যেকেই নিজের সুবিধার কথা ভাবছে। পাকিস্তানের লক্ষ্য হল সৌদি অর্থের সহজলভ্যতা, আর ইরানের দিক থেকে আসা যে কোনো চাপের বিরুদ্ধে একটু নিরাপত্তার আশ্বাস। অন্যদিকে তুরস্ক চায় অটোম্যান সাম্রাজ্যের উত্তরসূরি হিসেবে দুনিয়ার বুকে নিজেদের ভাবমূর্তি বড় করতে। ঠিক যেমন ট্রাম্প আমেরিকাকে আবার গ্রেট বানাতে চান, তুরস্কও এই চুক্তির মাধ্যমে বিশ্বে নিজেদের প্রোফাইল ভারী করতে চায়। আর সৌদি আরব, তারা ইরান এবং হুথিদের ভয়ের কথা ভেবে এই চুক্তিতে তো এসেছেই, তবে এর পেছনে দ্বিতীয় একটি বড় কারণও রয়েছে, আর তা হল ইসরায়েলের বর্তমান আচরণের কারণে সৌদিরা ক্রমশ আরও বেশি আতঙ্কিত হয়ে পড়ছে। সৌদি এমন এক দেশ যার 100%ই মুসলিম, তাদের হৃদয় ফিলিস্তিনিদের জন্য কাঁদে, ইসরায়েলের জন্য নয়। গাজায় যখন চরম মানবিক সংকট চলছে, ফিলিস্তিনিদের অধিকার হরণ করা হচ্ছে, তখন সাধারণ সৌদি মানুষের হৃদয় রক্তক্ষরণে ফেটে যাচ্ছে। তারা তীব্র ক্ষুব্ধ। আর সরকার ভেতরে কাঁপছে, ঠিক মরক্কোর সরকারের মতো, যারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল, অথচ তাদের জনগণ ইসরায়েলকে মোটেও মেনে নিতে পারেনি। আজ সৌদি সরকারের ভেতরেও এই ভয় কাজ করছে যে আমরা হয়তো এমন এক পথে হাঁটছি যেখানে শেষ পর্যন্ত আমাদের জনগণ আমাদের বিরুদ্ধেই চলে যেতে পারে। আর ঠিক এই কারণেই সাধারণ মানুষের ক্ষোভকে শান্ত করতে, তাদের বোঝাতে যে দেখো আমাদের সরকার নিরাপত্তার জন্য ইসলামী বিশ্বের দিকেই ঝুঁকছে, সৌদি আরব এই অর্থহীন কাগজি চুক্তিতে সই করেছে। এই চুক্তির বিষয়ে এই মুহূর্তে আমার এতটুকুই বলার আছে। আমার মতে এটি মোটেও কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। আর ইরান এই চুক্তির কথা শুনে স্রেফ বলেছে কোনো সমস্যা নেই, কারণ ইরান খুব ভালো করে বোঝে যে এটি কোনো সততার চুক্তি নয়, এটি শুধুই সুবিধাবাদের চুক্তি। ইরানে সাধারণ মানুষের হৃদয় তাদের সরকারের সাথেই স্পন্দিত হয়। ইরানের জনগণ যে কোনো বড় পরিস্থিতিতে তাদের সরকারকে পূর্ণ সমর্থন করবে। আর এই কারণেই সেখানকার সরকারের পতন হয়নি। বাইরের অনেকেই অবাক হচ্ছে যে কি ব্যাপার, ইরান সরকারের এখনও পতন হলো না কিভাবে। ইসরায়েলও অবাক হয়েছে, তারা ভেবেছিল ইরানের উপর একটু চাপ দিলেই সরকারের পতন হবে। না, সরকারের পতন হয়নি, বরং তারা আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়েছে। পরিশেষে এটাই বলবো, মক্কার এই চুক্তি নিয়ে আমার আর কিছুই বলার নেই। আমার মনে হয় না এটি এমন কোনো চুক্তি যা বিশ্বকে নাড়িয়ে দেবে বা বিশ্বের ওপর কোনো বড় প্রভাব ফেলবে। এটি কেবলই একটা কাগজি চুক্তি। আপনাদের অসংখ্য ধন্যবাদ।